সরকার দায় মুক্তি, জুলাই যোদ্ধাদের জন্য দায় মুক্তি অধ্যাদেশ যেটি জারি করছে সেই সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমরা দেখলাম মাননীয় আইন উপদেষ্টা তিনি যখন বলছিলেন, আপনিও ছিলেন সেখানে, যে 1 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত এই অধ্যাদেশ মানে দায় মুক্তি দেয়া হচ্ছে। আমাকে একটু বলবেন যে 31 আগস্ট পর্যন্ত কেন দেয়া হলো? মানে অভ্যুত্থান তো শেষ হলো 5ই আগস্টে। এটা আপনি যদি 1971-এ দেখেন, সেই সময়ও যখন দায়মুক্তির যেটা দেওয়া হয়েছিল সেটা সম্ভবত 1972 29শে ফেব্রুয়ারি পর্যন্ত দেওয়া হয়েছিল। তো আহ, যুদ্ধ তো শেষ হয়েছিল 16ই ডিসেম্বর, কিন্তু এটার রেশ ধরে একদম এটার 29 ফেব্রুয়ারি পর্যন্ত এটাকে দেওয়া হয়েছিল। এখানেও এটার একটা রেশ ছিল, বাট অবভিয়াসলি আমরা উই আর লুকিং ইনটু ইনসিডেন্ট রিলেটেড টু জুলাই বিপ্লব নিয়ে। জুলাই বিপ্লব রিলেটেড ইনসিডেন্টকে এইখানে দায় মুক্তি দেওয়া হয়েছে। জি, কিন্তু জুলাই মানে বিপ্লব রিলেটেড ইনসিডেন্ট আপনাদের মানে আসিফ নজরুল বলছেনও যে জুলাই গণঅভ্যুত্থানকারীদের এটা শুধুমাত্র গণ অভ্যুত্থানকালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে। গণ অভ্যুত্থান মানে আগের প্রশ্নের সাথে এটি একই রকম, যে গণ অভ্যুত্থান তো শেষ হয়ে গেল, এবং রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে। এবং রাজনৈতিক প্রতিরোধ বলতে কি বোঝাচ্ছে সেটাও তিনি বলে দিলেন। ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে পরিচালিত কর্মকাণ্ডকে বোঝানো হয়েছে। ফ্যাসিস্ট সরকার তো পতন হয়ে গেল 5ই আগস্ট, মানে তাহলে কার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ তখন যে হচ্ছে? কোনো বিপ্লবেরই একটা থাকে, তো রেশ থাকে, সেই রেশকে সামনে রেখে এটা করা হয়েছে। এটা নাথিং আনইউজুয়াল। এটা আপনি যদি আরো অন্যান্য দেশে বিপ্লব দেখেন, যে সমস্ত দেশে এই ধরনের দায় মুক্তির আইন এসছে, একদম স্পষ্ট ভাবে এগুলো আছে, তেমন কিছু নেই। কেননা আপনি ভাবছেন যে বিপ্লব তো শেষ হয়ে গেল 5 তারিখ, কিন্তু তার রেশ তো থেকে যায় অনেকগুলো। প্রশ্নেও যাই, জনাব শফিকুল আলম, দায় মুক্তির বিষয়ে কথা বলছিলাম, আপনি একটু ব্যাখ্যাও করলেন। আর সেটি কি আসলে তাদের পরবর্তী যে কার্যক্রম, মানে জুলাই যোদ্ধা বা যারা জুলাই আন্দোলনে গণ অভ্যুত্থানে প্রত্যক্ষভাবে ছিলেন বা পরোক্ষভাবে ছিলেন, তাদের কি পরবর্তী কার্যক্রমের ক্ষেত্রেও সেটি কোনোভাবে অ্যাপ্লিকেবল হবে? কারণ আমরা দেখলাম ঠিক দুটি ঘটনা ঘটলো। তারিমা জান্নাত সুরভি চাঁদাবাজির ঘটনায় তাকে মানে অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো, অন্যদিকে ওই হবিগঞ্জের মাহাদি পুলিশকে হুমকি দেওয়া আসামি ছাড়াতে গিয়ে। তারপর পরই দেখলাম এই দায়মুক্তি অধ্যাদেশটা জারি করা হলো। তাদের যে কাজবাজ বা চাঁদাবাজি, এই ঘটনাগুলোকেও কি দায়মুক্তির মধ্যে দেওয়া হবে? না, এটা তো আমি তখন তো ক্লিয়ার করলাম, আপনি আবার নতুন করে এই প্রশ্ন উত্থাপন করছেন। আমি আচ্ছা, স্পষ্টভাবে বলেছি, এটা জুলাই আগস্টের, হ্যাঁ, যেগুলো বিপ্লবকে ঘিরে যে ইনসিডেন্ট, সেগুলোকে নিয়ে দায় মুক্তি, এর বাইরে না। প্রশ্নটা কেন উত্থাপন করছি, কারণ ধরেন আন্দোলনের একদম প্রবাদ পুরুষ যাদেরকে আমরা দেখলাম তাদের নামে অনেক অভিযোগ। যেমন যখন সরকারে ছিলেন, উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ, তাকে ঘিরে অনেক অনেক অভিযোগ আসছে। তার এপিএসের দুর্নীতির বিষয়ে, তার বাবার দুর্নীতির বিষয়ে, এবং তারও নানান রকম বিষয় আসলে এসেছে। এমনকি চাঁদাবাজির খবর এসেছে, যে চাঁদাবাজির অভিযোগে শাম্মী আক্তারের বাসায় চাঁদাবাজি যিনি করতে গেলেন তিনিই বলেছেন, ধরা পড়ে যিনি পড়েছেন তিনি বলেছেন যে তার এটি আসিফ মাহমুদের সম্পৃক্ততা ছিল, কিন্তু তার কিছু হলো না। তারপরে আমরা দেখলাম উপদেষ্টা মাহফুজ আলমের ভাই, তারও একটা ফোনালাপ টেন্ডারবাজি বিটিভির, হ্যাঁ, সেটি ফাঁস হলো। সেটি নিয়েও দুদক কোনো ব্যবস্থা নিল না। আমরা দেখলাম হান্নান মাসুদের সেই বক্তব্য যেখানে বলছিলেন যে গ্রামের সবচেয়ে ভাঙা বাড়িটি আমার, এবং তারপরে বলছেন যে সবচেয়ে ভালো বাড়িটি আমাদের। মানে এই যে ব্যাপারগুলো ঘটে গেল, কোনো তদন্তও তো হলো না। তারা কি দায় মুক্ত? এগুলো জিনিস আপনি কিভাবে বলছেন, পুরো জিনিসটা হি সেড শি সেড এর মধ্যেই আছে। জিনিসটা একটা অভিযোগের মধ্যে আছে। আমি অভিযোগ করছি যে ওইটা আমাকে বলছেন আই শফিকুল আলম 1200 কোটি টাকা বানিয়েছেন, 1500 কোটি টাকা বানিয়েছেন, এই কত ধরনের কত কথা। এখন আপনি কথা বললে আপনি এটাকে নিবেন নাকি? মূল কথা হচ্ছে যে আপনি কংক্রিট এভিডেন্স আনেন, এভিডেন্স এনে বলেন যে এই যে এভিডেন্সে দেখা যাচ্ছে যে উনি এই করাপশনটা করেছেন। তো সেই কাজটা তো আমরা দেখছি না। কেউ কোনো পত্রিকায়, বাংলাদেশের পত্রিকাগুলো যথেষ্ট স্বাধীন এখন। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এখন পাওয়ারেও নাই, আর তারা তো এখন রিপোর্ট করতে পারে উনি কি কি কাজ করেছেন, কোথায় কোথায় ওনার কাজের যেটা যেইভাবে কাজ করার কথা সেটা করেন নাই, বা কোথায় উনি পাওয়ার অ্যাবিউজ করেছেন, কোথায় উনি করাপশন। ওনারা এখন দে আর ফ্রি টু
ডু এনি রিপোর্ট। তো সেটা তো না করে আপনারা আগে কি ও ও এইটা বলছে এইটা বলছে, এগুলো অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে পলিটিক্যাল রেটোরিকের মতো। হুম, মানে কিন্তু মানে এগুলো দুদক তো কংক্রিট এভিডেন্স ছাড়া একটা গভর্নমেন্ট কখনো একটা এই বিষয়গুলোতে ইনভেস্টিগেট করে না। আপনি কংক্রিট এভিডেন্স আনেন, অবশ্যই গভর্নমেন্ট দেখবে। জি, অভিযোগই তো দুদক, মানে দুদকের কথা বলছি, তো অভিযোগই তো একটা অভিযোগ উঠলে তো দুদক অভিযোগের স্বয়ংক্রিয়ভাবে মধ্যেও বা তো স্বতঃপ্রণোদিতভাবে তো সারবস্তু থাকে। ফোনালাপ আপনি দেখা যাচ্ছে, অভিযোগের মধ্যেও তো ফোনালাপ শোনা সারবস্তু যাচ্ছে। থাকে। শোনেন, অভিযোগের মধ্যে তো সারবস্তু থাকে। কারণ অভিযোগের মধ্যে যদি কিছু না থাকে, এটা একটা হয়রানিমূলক কথাবার্তা বলার জন্য। হ্যাঁ, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা বা তার এপিএস বা তাকে নিয়ে যদি হয়রানিমূলক কথা হতো, তাহলে সেটা কেন গভর্নমেন্ট এটা ইনভেস্টিগেট করবে? গভর্নমেন্ট অবশ্যই ইনভেস্টিগেট করবে যদি কংক্রিট এভিডেন্স থাকে। আপনি নিয়ে আসেন, মানে অবশ্যই করবে। দুদক এটার মানে অভিযোগের বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ, পদের মানুষের বিরুদ্ধে এত গুরুত্বপূর্ণ অভিযোগ আসছে, আপনি দুদক স্পষ্ট স্বপ্রণোদিতভাবে হবে। অভিযোগ, আপনি কংক্রিট এভিডেন্স আনেন, অবশ্যই দুদক করবে, সবাই করবে। আর আমাদের সময়টাই তো শেষ না, এটা তো সামনে আরো আছে। সামনে আর নতুন গভর্নমেন্ট আসবে, জাস্ট 25 দিন পরেই নতুন গভর্নমেন্ট আসবে, তো সেটি 25 দিন পরে ইলেকশন। সেটি তো একটা কালচার যে গভর্নমেন্ট পড়ে যাওয়ার পরে সেই গভর্নমেন্টের ভেতরে কি কি অনিয়ম হয় সেটি। না না, এটা আপনি কংক্রিট, আপনি যেটা আপনি রিপোর্ট গুলো পড়েন, এই রিপোর্ট গুলো পুরোটাই হেয়ার্স এর উপরে। রিপোর্ট গুলো উনি বলেছেন, বলেছেন, এই টাইপের রিপোর্ট। মানে আপনি আমি কংক্রিট এভিডেন্স আনলে দেখছিলাম যে দেখবেন না মানে কেন? আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের, তিনিও তার যে ফোন আলাপ মানে সংলাপ যেটি মাহফুজ আলমের ভাই সেটিও শেয়ার করেছিলেন। তাদের অনুসন্ধানে এটি বেরিয়ে আসছে, কিন্তু কেন আমলে নিচ্ছে না, মানে এগুলো আমলে নিয়ে কেন তদন্ত? এটা এমনকি কংক্রিট আসিফ মাহমুদ এভিডেন্স নিজেও আনলে, বলেছিলেন দুদক তদন্ত করে দেখতে পারে, শুধু এই বিষয় না, বিভিন্ন বিষয়, দুর্নীতির প্রসঙ্গে। আমরাও তো এটাই এখন, এগুলো পুরো জিনিস বাংলাদেশে তো এই ধরনের রিপোর্ট সামনে হয় নাই। আবার বড় বড় যারা নিউজ পেপার আছেন, যারা ইনভেস্টিগেটিভ ওয়েবসাইট, তারা ইনভেস্টিগেট করে দেখুক যে এই জায়গায়, এবং তারা আমাদেরকে বলতে পারে যে না, গভর্নমেন্ট এখানে সিরিয়াসলি পার্সিউ করতেছে না, সেটাও বলতে পারে। কিন্তু কথা হচ্ছে যে এখন সোফার যা হচ্ছে, এটা হচ্ছে ওনাকে বিরুদ্ধে এটা আছে, ওনার বিরুদ্ধে এটা বলা আছে, এই টাইপের কথাবার্তা চলছে। জি। বাট এটা দিয়ে তো আর গভর্নমেন্ট বা কোনো এন্টি করাপশন কমিশন তো সে এটা নিয়ে তো আর কাজ করতে পারে না। জি, কিন্তু যারা আসলে ধরেন যেমন সাবেক আইজিপি তিনি রাজসাক্ষী হলেন, হয়ে তার সাথে যারা আছেন তাদের অপরাধের কৃত মানে যা যা আছে সেটি তিনি বয়ান দিলেন। তেমনি ওই যে চাঁদাবাজির ঘটনায় যিনি গ্রেপ্তার হলেন তিনি কিন্তু নিজে বলেছিলেন যে এখানে আসিফ মাহমুদের সম্পৃক্ততা আছে, কেউ তদন্ত করলো না, কেউ একটু প্রশ্নও করলো না সরকারের পক্ষ থেকে তখন। ওনার অভিযোগটা খুবই, উনি যদি খুব কংক্রিট এভিডেন্স নিয়ে আসতেন, হ্যাঁ, আমি এসে বললাম যে আমার উনি এই এই কাজ করছেন, উনি 200 কোটি টাকা বানিয়েছেন, 300, এটার উপরে তো আর তদন্ত হয় না। আপনি কংক্রিট এভিডেন্সটা নিয়ে আসতে হয়। কিন্তু তো সেইটা এভিডেন্স যদি না হয়, তাহলে এভিডেন্স নেওয়া তো গভর্নমেন্ট এটা কি দুদকেরও কাজ, করবে? যেমন ধরেন দুদক আনিস আলমগীর সাংবাদিক তার এখন বিরুদ্ধে। দুদকের তো, শুনেন, দুদকের অনেক অনেক কাজ আছে, যেগুলো দুদক কি, আপনি যেটা আপনি আওয়াজ তুললেন সেটা দেখবে না, কংক্রিট এভিডেন্স আছে সেটা দেখবে। দুদকের তো আনলিমিটেড নাম্বার অফ হ্যাঁ, পিপল কিন্তু নাই। দুদক তো স্বতঃপ্রণোদিতভাবে মানে বা সুমোটো দুদক তো এই অভিযোগ মানে তদন্তগুলো করে বা অভিযোগগুলো দেখে, খতিয়ে দেখে, কোনো রকম অভিযোগ থাকলে সেই ক্ষমতা তো দুদকের আছে। আর যেমন অবশ্যই। যেমন যেমন দেখছিলাম যে সে- আনিস আলমগীরের বিরুদ্ধে, যিনি ইতোমধ্যেই সন্ত্রাস বিরোধী আইনে আছেন, তার বিরুদ্ধে নতুন করে দুদক মামলা করেছে তার অর্জিত আয়ের সাথে মানে সম্পত্তির সাথে তার আয়ের অসঙ্গতির মানে দেখিয়ে। এরকম অসঙ্গতি কি জনে জনে, মানে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, দুদকই এটা বের করলো। তো এত অভিযোগ থাকা সত্ত্বেও দুদক এই অভিযোগগুলো দেখছে না কেন? না, ওইটা উনি অবশ্যই, সেক্ষেত্রে ওনারা কনক্রিট এভিডেন্স পেয়েছেন, সেই অনুযায়ী তারা পার্সিউ করেছেন কেসটা। তো এরকম কনক্রিট এভিডেন্সের জন্য দুদক কি আসলে ধরেন আপনার আয়ের সাথে আপনার সম্পত্তির মিল আছে কিনা, বা আপনাকে নিয়ে বিতর্ক নাই, ধরেন এই যে যাদেরকে নিয়ে বিতর্ক আছে তাদেরকে নিয়ে কি দুদক করে? কেন আনিস আলমগীরের বিষয় করলো? ওনারা তো সেই রকমের কনক্রিট এভিডেন্স পেয়েছেন, সেই অনুযায়ী তারা পার্সিউ করেছেন, ইনভেস্টিগেশন করেছেন। এখানে আপনার আরো যদি আরো এলাবোরেট যদি আরো জানতে চান, আপনার ওনাদের সাথে কথা বলেন। অ্যান্টি করাপশন কমিশনের এই স্পোকসম্যান তো এই বিষয়ে কথা বলে, তো একদম যে চুপচাপ থাকে তা তো না। জি, মানে এটা কি কোনো টার্গেটেড বিষয় যে তাকে টার্গেট করে তার সম্পদের হিসাবের সাথে তার ওর আয়ের মিল আছে কিনা, এটা অসঙ্গতি আছে কিনা খুঁজে দেখা, নাকি এটা কি কোনো র্যান্ডম বিষয় নাকি টার্গেটেড বিষয়? টার্গেটেড বিষয় হবে কেন? যেখানে ওনারা যেই বিষয়ে
যখনই তাদের হাতে ভালো কংক্রিট এভিডেন্স আছেন তখন দেখেন যে এটাকে পার্সিউবল কিনা, এটা পার্সিউ করা যায় কিনা। ওরা দেখেছেন যে না, এভিডেন্স, এই স্পষ্ট এভিডেন্স আছে, সে অনুযায়ী ওরা করেছেন। এখন এটা তো যে কোর্টের বিষয়, এটা কোর্ট ডিসাইড করবে যে এটা কি, এইটা প্রাইমা ফেসি এভিডেন্স এখানে আছে কিনা, এটা দিয়ে একটা কেস এগোবে কিনা, এটা তারা দেখবেন। জি, কিন্তু এত অভিযোগ থাকা সত্ত্বেও এই বিষয়গুলো কোর্ট পর্যন্তই গড়ায় না, এটাই আমার প্রশ্ন ছিল।